10 বছর পর ছেলে আইপিএস অফিসার হয়ে ফিরে এলো, তখন বৃদ্ধ মা চৌরাস্তায় ভিক্ষা করছিলেন। তারপর যা ঘটল। বন্ধুরা, সেদিন শীতের হালকা রোদ শহরের সবচেয়ে ব্যস্ত চৌরাস্তায় ধুলো আর ধোঁয়ার মাঝে ভাসছিল। কিন্তু সেই রোদে কোনো উষ্ণতা ছিল না, যেন তা শুধু আলো দিচ্ছিল, শান্তি নয়। ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে ফুটপাথের ভাঙা কিনারে এক বৃদ্ধ মহিলা ছেঁড়া বাদামি শাল গাড়ে জড়িয়ে গুটিসুটি মেরে বসেছিলেন। তার সামনে রাখা ছিল এক টুবড়ে যাওয়া অ্যালুমিনিয়ামের বাটি, যার আওয়াজ প্রতিবার তখনই আসত যখন কেউ তাতে কোনো কয়েন ফেলত। কিন্তু সেই আওয়াজেও এখন আর কোনো আশা অবশিষ্ট ছিল না। তার হাত কাঁপছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল, চোখ গর্তে ঢুকে গিয়েছিল। কিন্তু সেই চোখে এক অদ্ভুত অপেক্ষা ছিল। তিনি আসা যাওয়ার প্রতিটি মুখের দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন কাউকে চেনার চেষ্টা করছেন। আর প্রতিবার রাস্তার সেই মোড়ের দিকে অবশ্যই তাকাচ্ছিলেন যেখান থেকে পুলিশের গাড়ি আসত। তার ঠোঁট থেকে খুব নিচু স্বরে শব্দ বেরোত, বাবা, ভগবানের নামে কিছু দে। কিন্তু ট্রাফিকের শব্দে সেই আওয়াজ হারিয়ে যেত। মানুষ আসত, তাকাতেও না। কেউ কয়েন ছুঁড়ে দিত, কেউ গাড়ির কাঁচ তুলে নিত, কেউ মুখ ফিরিয়ে নিত। কিন্তু সেই মহিলা প্রতিবার একই আশা নিয়ে মাথা তুলতেন, যেন তার বিশ্বাস ছিল যে একদিন তার ছেলে পুলিশের উর্দি পড়ে এই রাস্তা দিয়েই আসবে এবং তাকে এই নরক থেকে বের করে নিয়ে যাবে। তিনি জানতেন না তার ছেলে বেঁচে আছে কিনা, কোথায় আছে, কেমন আছে, কিন্তু আশা তার ভেতরে এখনও শ্বাস নিচ্ছিল এবং সেটাই তাকে প্রতিদিন এই চৌরাস্তা পর্যন্ত টেনে আনত। তখনই হঠাৎ চৌরাস্তায় হইচই শুরু হয়ে গেল। ট্রাফিক পুলিশ হাত তুলে গাড়ি থামিয়ে দিল। সিপাহীরা চড়া গলায় মানুষকে সরে যেতে বলছিল এবং দূর থেকে লাল নীল বাতির ঝলকানি ধুলো চিরে চৌরাস্তার দিকে এগিয়ে আসছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই এক সাদা ফরচুনার এসে রাস্তার মাঝখানে থামল, যার বোনেটে অশোক স্তম্ভ জ্বলজ্বল করছিল এবং নাম্বার প্লেটের ওপর মোটা অক্ষরে লেখা ছিল আইপিএস। দরজা খুলল এবং সেখান থেকে নামল এক লম্বা কঠোর চেহারার যুবক অফিসার। তার উর্দি একদম ইস্ত্রি করা ছিল, কাঁধে 3টি তারক জ্বলছিল। তার হাঁটা চলায় এমন আত্মবিশ্বাস ছিল যেন সে জীবনের প্রতিটি বাধাকে পিষে সামনে এগোতে শিখেছে। সে চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল, সিপাহীদের কিছু নির্দেশ দিল এবং তারপর হঠাৎ তার নজর পড়ল সেই কোণায় যেখানে ওই বৃদ্ধ মহিলা বসেছিলেন। তিনি তখনও বাটি এগিয়ে দিয়ে নিচু স্বরে বলছিলেন, বাবা, 2 দিন ধরে কিছু খায়নি। আর এই আওয়াজ ওই অফিসারের কানে গিয়ে যেন সময় থামিয়ে দিল। তার পা সেখানেই জমে গেল, বুকের ধরপড়ানি হঠাৎ বেড়ে গেল এবং তার চোখের সামনে ছোটবেলার এক অস্পষ্ট ছবি ভেসে উঠল। এক ছোট্ট কুঁড়ে ঘর, চুলার আগুন, আর এক মহিলা যে তাকে নিজের হাতে রুটি খাওয়াতে খাওয়াতে বলছিল, আমার ছেলে বড় হয়ে অফিসার হবে, উর্দি পড়বে, আমাকে এই দারিদ্র্য থেকে বের করে নিয়ে যাবে। সে সাথে সাথে মাথা ঝাড়া দিল, নিজেকে বোঝালো যে এটা শুধুই এক কাকতালীয় ঘটনা। কিন্তু তার পা নিজে থেকেই ওই মহিলার দিকে এগোতে লাগল। যতই সে কাছে আসছিল তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা বাড়ছিল। নিঃশ্বাস ভারী হতে লাগল, আঙুল কাঁপতে লাগল এবং মনে এক ভয় জন্ম নিল যা সে বুঝতে পারছিল না। এখন সে বৃদ্ধ মহিলার একদম সামনে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে নিচু হয়ে তার মুখ দেখার চেষ্টা করল, কিন্তু মহিলা মাথা নিচু করে রেখেছিলেন। তার সাদা চুল মুখে ছড়িয়েছিল, বলি রেখায় ভরা মুখ, গর্তে ঢোকা চোখ। কিন্তু তার গালে একটা ছোট কালো তিল ছিল, সেই একই জায়গা, একই আকার। আর ঠিক সেই মুহূর্তেই অভয়ের ভেতরে কিছু একটা ভেঙে গেল। তার চোখে জল ভরে এলো, গলা শুকিয়ে গেল এবং খুব নিচু স্বরে তার ঠোঁট থেকে বেরোল, মা। বৃদ্ধ মহিলা প্রথমে কিছুই শুনতে পেলেন না, যেন তার মনে হলো কেউ মজা করছে। কিন্তু যখন সে আবার একটু জোরে বলল, মা, আমি অভয়, তখন তার হাত হাওয়াতেই থেমে গেল, বাটি কাঁপতে লাগল এবং তিনি ধীরে ধীরে মাথা তুললেন। তার ঘোলাটে চোখ ওই অফিসারের মুখের উপর স্থির হল। কিছুক্ষণ তিনি শুধু তাকিয়ে রইলেন, যেন স্মৃতির অস্পষ্ট কুয়াশার মধ্যে কোনো মুখ চেনার চেষ্টা করছেন। আর তারপর তার কাঁপতে থাকা ঠোঁট থেকে ভাঙা ভাঙা আওয়াজ বেরোল, অভয়। ওই একটি শব্দ সেই কঠোর আইপিএস অফিসারের পুরো দুনিয়া কাঁপিয়ে দিল। তার উর্দির কঠোরতা, তার চোখের শীতলতা, তার গলার দাপট, সব সেই মুহূর্তে গলে গেল। কিন্তু সেই সঙ্গে তার মাথায় বিদ্যুতের মতো এক নতুন প্রশ্ন আঘাত করল। তাকে তো বলা হয়েছিল যে তার মা মারা গেছেন বহু বছর আগে, ক্ষুধা আর অসুখে। তাহলে যদি তিনি বেঁচে আছেন, তবে তাকে তার থেকে দূরে কে করল, আর কেন? চৌরাস্তায় দাঁড়ানো ভিড় বুঝতে পারছিল না যে এক আইপিএস অফিসারের চোখে জল কেন, আর এক ভিখারিনী কাঁপতে থাকা হাতে তার মুখ ছোঁয়ার চেষ্টা কেন করছে। কিন্তু সেই মুহূর্তে সেখানে শুধু এক ছেলে ছিল যে তার মাকে চেনার চেষ্টা করছিল, আর এক মা ছিলেন যে তার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পাওয়ার ভয় আর আনন্দের মাঝে কাঁপছিলেন। আর গল্পের আসল তুফান এখন শুরু হতে চলেছিল।
চৌরাস্তায় দাঁড়ানো লোকেদের জন্য সেটা ছিল এক অদ্ভুত দৃশ্য, এক আইপিএস অফিসার আর এক ভিখারিনী। কিন্তু অভয়ের জন্য সেই মুহূর্ত তার পুরো জীবনকে দুই ভাগে ভাগ করে দিচ্ছিল। তার চোখে জমে থাকা জল এবার গড়িয়ে পড়ার জন্য তৈরি ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল, কারণ উর্দি তাকে দুর্বল হওয়ার অনুমতি দেয় না। সে ধীরে ধীরে নিচু হয়ে সেই বৃদ্ধ মহিলার কাঁপতে থাকা হাত নিজের হাতের মধ্যে নিল, আর সেই স্পর্শ যেন দুজনের মধ্যে গত 10 বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে দিল। বৃদ্ধ মহিলার আঙুলগুলো তার হাত এমনভাবে আঁকড়ে ধরল যেন তিনি ভয় পাচ্ছিলেন যে এটা স্বপ্ন নয় তো, কোথাও তিনি আবার তাকে হারিয়ে ফেলবেন না তো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, তুই সত্যি আমার অভয়? আমি তো সবার কাছে শুনেছিলাম যে তুই মারা গেছিস। এ কথা শুনতেই অভয়ের বুকে যেন কেউ ধারালো ছুরি চালিয়ে দিল। তার ছোটবেলার সেই রাত মনে পড়ে গেল যখন গ্রামের কিছু লোক তাকে বলেছিল যে তার মা অসুখে মারা গেছে এবং তাকে শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল এক অনাথ আশ্রমে, এই বলে যে এখন তার এই দুনিয়ায় কেউ নেই। সেই রাত, সেই যন্ত্রণা, সেই একাকিত্ব, সব কিছু একসঙ্গে তার স্মৃতিতে ফিরে এলো। সে কাঁপানো গলায় জিজ্ঞেস করল, মা, তুই বেঁচে ছিলি, তাহলে আমাকে খুঁজলি না কেন? আমাকে কেন ছেড়ে দিলি? এটা কোনো প্রশ্ন ছিল না, এটা 10 বছরের জমে থাকা যন্ত্রণা ছিল যা তার ভেতর থেকে ফেটে বেরোচ্ছিল। বৃদ্ধ মহিলা তার মুখ নিজের 2 হাতে নিলেন, তার চোখের দিকে তাকালেন এবং মাথা নেড়ে কেঁদে ফেললেন। আমি তোকে ছাড়িনি বাবা, আমাকে তোর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। অভয়ের কানে এই শব্দগুলো হাতুড়ির মতো বাজল। কেড়ে নেওয়া হয়েছিল। তার ভেতরের অফিসার এবার জেগে উঠল। তার চোখে জলের সাথে সাথে রাগের আগুনও জ্বলতে শুরু করল। সে মাকে ধরে দাঁড় করাল, নিজের গার্ডকে ইশারা করল এবং বলল, গাড়ি নিয়ে এসো। কিন্তু বৃদ্ধ মহিলা ভয় পেয়ে গেলেন। না বাবা, আমাকে পুলিশের সাথে নিয়ে যাস না, ওরা মারবে। এ কথা শুনে অভয়ের হৃদয় আরও ভেঙে গেল। তার মা পুলিশকে ভয় পাচ্ছেন, সেই পুলিশকে যার অফিসার সে নিজে। অভয় খুব ধীরে বলল, ভয় পাস না মা, এখন তোর ছেলে আইপিএস, কেউ তোকে হাতও দেবে না। এ কথা শুনে বৃদ্ধ মহিলা তার দিকে এমনভাবে তাকালেন যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে তার সেই রোগা পাতলা ক্ষুধার্ত বাচ্চাটি আজ এত বড় উর্দি পরে তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু তার মুখে খুশির চেয়ে বেশি ভয় ছিল, যেন তিনি জানতেন যে এই সত্যের পেছনে কোনো বড় অন্ধকার লুকিয়ে আছে। তিনি কাঁপানো গলায় বললেন, বাবা, তুই এখান থেকে চলে যা। যে লোকেরা আমাদের আলাদা করেছিল না, ওরা অনেক শক্তিশালী। যদি ওরা জানতে পারে যে তুই বেঁচে আছিস আর আইপিএস হয়েছিস, তবে ওরা তোকেও মেরে ফেলবে। এ কথা শুনে অভয়ের চোখে এক শীতল চমক চলে এলো। এখন এটা শুধু এক ছেলের গল্প ছিল না, এটা এক আইপিএস অফিসারের লড়াই হতে চলেছিল। সে মাকে গাড়িতে বসালো। পুরো ভিড় অবাক হয়ে দেখছিল, এক ভিখারিনীকে এক আইপিএস অফিসার নিজের সরকারি গাড়িতে বসাচ্ছেন। সিপাহীরাও বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু কারো সাহস ছিল না কিছু জিজ্ঞেস করার। গাড়ি চলতে শুরু করল, আর চৌরাস্তা পেছনে পড়ে রইল। কিন্তু সেই চৌরাস্তায় পড়ে রইল অভয়ের শৈশব, তার যন্ত্রণা, তার অসম্পূর্ণ স্মৃতি। গাড়ির ভেতর কিছুক্ষণ নিস্তব্ধতা রইল। তারপর অভয় নিচু স্বরে জিজ্ঞেস করল, মা, সত্যি করে বল, আমাকে তোর থেকে কে কেড়ে নিয়েছিল? বৃদ্ধ মহিলার চোখে ভয় ফিরে এলো। তিনি জানালার বাইরে তাকালেন, যেন নিশ্চিত হতে চাইছিলেন যে কেউ শুনছে না। তারপর খুব নিচু শব্দে বললেন, তোর কাকা আর গ্রামের সরপঞ্চ। অভয়ের রক্ত টকবক করে ফুটতে লাগল। তার মনে পড়ল বাবার মৃত্যুর পর ওই লোকেরাই বাড়িতে আসত যেত, ওরাই তাকে অনাথাশ্রমে পাঠানোর কথা বলছিল, ওরাই মাকে বোঝাচ্ছিল যে শহরে গিয়ে চিকিৎসা করাও, আর তারপর একদিন সে সব কিছু হারিয়ে ফেলেছিল। মা আরও জানালেন যে কিভাবে জমির লোভে তার কাকা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, কিভাবে তাকে পাগল ঘোষণা করা হয়েছিল, কিভাবে তাকে শহরে এনে ছেড়ে দেওয়া হয়েছিল, আর কিভাবে বছরের পর বছর তিনি তাকে মন্দিরে, আশ্রমে, রেল স্টেশনে খুঁজে বেরিয়েছেন, কিন্তু তিনি কখনও তার অভয়কে পাননি। শুনতে শুনতে অভয়ের মুষ্টি শক্ত হয়ে গেল। তার চোখে এখন আর জল ছিল না, শুধু আগুন ছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে তার মাকে এই অবস্থায় পৌঁছেছে তাকে সে আইনের সামনে মাথা নোয়াতে বাধ্য করবে। কিন্তু তখনই মা তার হাত ধরে ফেললেন। বাবা, প্রতিশোধ নিস না, আমি শুধু তোকে পেয়ে গেছি, আমার আর কিচ্ছু চাই না। এ কথা শুনে অভয়ের হৃদয় আবার ভেঙে গেল। একদিকে তার কর্তব্য, আইন, বিচার, আর অন্যদিকে তার মা, যে শুধু তাকে পেয়ে খুশি এবং কোনো লড়াইয়ে তাকে হারাতে চান না। গাড়ি শহরের রাস্তা দিয়ে ছুটছিল, কিন্তু অভয়ের মাথায় অতীত আর বর্তমানের সংঘর্ষ চলছিল। সে বুঝে গিয়েছিল যে এই গল্প শুধু মা ছেলের মিলনের নয়, এটা এক ষড়যন্ত্রের গল্প, এক প্রতারণার গল্প, আর এখন এটা এক আইপিএস অফিসারের লড়াই হতে চলেছে। গাড়ি অবশেষে সরকারি বাংলোর গেটের সামনে থামল। গার্ড স্যালুট দিল, কিন্তু আজ অভয় স্যালুটের জবাব দিল না।
সে মায়ের হাত ধরল, তাকে ধরে ভেতরে নিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নিয়ে নিল যে সে প্রথমে নিজের মাকে সেই জীবন দেবে যার তিনি যোগ্য, আর তারপর ওই লোকেদের খুঁজবে যারা তার জীবন ধ্বংস করেছে। কিন্তু সে জানত না যে যাদের সাথে সে টক্কর নিতে যাচ্ছে তারা শুধু তার কাকা আর সরপঞ্চই নয়, বরং তাদের পেছনে এক পুরো নেটওয়ার্ক আছে যারা বছরের পর বছর ধরে গরিবদের জমি দখল করে তাদের রাস্তায় ছুঁড়ে ফেলছে। আর এখন সেই নেটওয়ার্কের নজর তার ওপরও পড়তে চলেছে। আর গল্প এখন আসল মোড় নিতে চলেছিল, কারণ পরের পদক্ষেপ অভয়কে শুধু সত্যের কাছাকাছি নিয়ে যাবে না, বরং বিপদের আরও কাছে নিয়ে যাবে। সরকারি বাংলোর ভেতরে পা রাখতেই বৃদ্ধ মা যেন কুঁকড়ে গেলেন। এত বড় অট্টালিকা, ঝকঝকে মেঝে, দেওয়ালে টাঙানো ছবি, গার্ডদের স্যালুট, এসব তার কাছে কোনো স্বপ্নের মতো ছিল। তিনি বারবার তার নোংরা পা পেছনে টেনে নিচ্ছিলেন, যেন ভয় পাচ্ছিলেন যে কোথাও এই সাদা মেঝে নোংরা না করে দেন। অভয়ের সাথে সাথে এক পরিচারিকাকে ডাকল এবং বলল, প্রথমে মায়ের জন্য গরম জল আনো আর পরিষ্কার কাপড়। তার গলায় সেই আইপিএসের দাপট ছিল, কিন্তু চোখে শুধু ছেলের মমতা। মা চেয়ারে বসেছিলেন, কিন্তু তিনি চেয়ারে নয়, তার অতীতে বসেছিলেন। তার মুখে লজ্জা, ভয় আর খুশি একসঙ্গে দেখা যাচ্ছিল। তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন, বাবা, এসব কি তোর? অভয় হালকা হাসি দিয়ে বলল, না মা, এসব সরকারের, আমার তো শুধু তুই আছিস। কিছুক্ষণ পর যখন মা স্নান করে এলেন পরিষ্কার শাড়ি পরে, তখন অভয় তাকে চিনতেই পারল না। সেই মুখ, সেই তিল, সেই চোখ, শুধু এখন তাতে নোংরার বদলে এক হালকা উজ্জ্বলতা ছিল। তিনি তার সামনে বসে পড়লেন এবং তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন, ঠিক যেমন ছোটবেলায় দিতেন। অভয় চোখ বন্ধ করে ফেলল। 10 বছরের যন্ত্রণা সেই এক স্পর্শে গলতে শুরু করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ভেতরে আরও এক অনুভূতি জেগে উঠল, রাগ। সে চোখ খুলল এবং সোজা জিজ্ঞেস করল, মা, কাকা এমন কেন করল? মা দীর্ঘশ্বাস নিলেন, যেন তিনি সেই যন্ত্রণা আবার অনুভব করতে চাইছিলেন না, কিন্তু সত্য লুকোতেও পারছিলেন না। তিনি জানালেন যে কিভাবে বাবার মৃত্যুর পর কাকা জমি নিজের নামে করার জন্য তাকে পাগল ঘোষণা করে দিয়েছিল, কিভাবে সরপঞ্চ টাকা খেয়ে কাগজ তৈরি করেছিল, কিভাবে গ্রামের মানুষকে ভয় দেখানো হয়েছিল, এবং কিভাবে এক রাতে তাকে আর ছোট্ট অভয়কে আলাদা করে দেওয়া হয়েছিল। অভয়কে শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর তাকে মন্দিরের বাইরে ছেড়ে দেওয়া হয়েছিল। একথা শুনতেই অভয়ের ভেতরের অফিসার পুরোপুরি জেগে উঠল। তার চোখে এখন জল ছিল না, শুধু আইনের শীতল চমক ছিল। সে সাথে সাথে নিজের ফোন বের করে তার বিশ্বস্ত ডিএসপিকে কল করল। গ্রাম ভৈরবপুরের পুরো রেকর্ড বের করো, জমির কাগজ, সরপঞ্চার রামপাল সিনহার নামে যা কিছু আছে সব। মা তার হাত ধরে ফেললেন, বাবা, আমি বললাম না আমার কিছু চায় না, তুই শুধু আমার কাছে থাক। কিন্তু এখন ব্যাপারটা শুধু মায়ের ছিল না, এটা সেই হাজার হাজার মানুষের গল্প হয়ে গিয়েছিল যাদের জমি কেড়ে নিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল। সেদিন রাতে অভয় তার স্টাডি রুমে বসেছিল। সামনে টেবিলে গ্রামের কাগজ, জমির নকশা, পুরনো রেকর্ড ছড়ানো ছিল। প্রতিটি কাগজ তার শৈশবের এক একটা ক্ষত খুলে দিচ্ছিল। তখনই ডিএসপির ফোন এলো। স্যার, ব্যাপারটা অনেক বড়, শুধু আপনার কাকা আর সরপঞ্চ নয়, এদের পেছনে বিধায়ক বিক্রম সিনহার নাম আসছে। পুরো এলাকায় গরিবদের জমি এভাবেই দখল করা হয়েছে। অভয়ের মুষ্টি শক্ত হয়ে গেল। এখন এটা শুধু ব্যক্তিগত ব্যাপার ছিল না, এটা একটা পুরো সিন্ডিকেট ছিল। আর ঠিক সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়ে নিল, সে এই কেস নিজের হাতে নেবে। কিন্তু সে জানত না যে অন্যদিকেও খবর পৌঁছে গিয়েছিল। সেই গ্রামে, সেই কাকার বাড়িতে এক লোক ফোনে নিচু স্বরে বলছিল, ওই ছেলেটা বেঁচে আছে আর আইপিএস হয়ে গেছে আর শহরে পোস্টিং পেয়েছে। ঘরে বসে থাকা রামপাল সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে সাথে সাথে সরপঞ্চের দিকে তাকাল। যদিও এখানে পৌঁছে যায় না, তবে সব শেষ হয়ে যাবে। সরপঞ্চ নিচু স্বরে বলল, তাহলে পৌঁছতেই দিও না। আর সেই মুহূর্তে অভয়ের বিরুদ্ধে এক নতুন ষড়যন্ত্র তৈরি হতে শুরু করল। ওদিকে বাংলোতে মা ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু অভয়ের চোখে ঘুম ছিল না। সে ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। তার মায়ের কাঁপতে ফাঁকা মুখ মনে পড়ছিল, চৌরাস্তার সেই বাটি মনে পড়ছিল, আর সেই সাথে ডিএসপির কথা, বিধায়কের নাম তার কানে বাজছিল। সে জানত যে এই লড়াই সহজ হবে না। এটা শুধু আইনের লড়াই ছিল না, এটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই ছিল। কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করল, যেদিন সে উর্দি পড়েছিল সেদিনই সে ঠিক করে নিয়েছিল যে সে ভয় পেয়ে পিছু হটবে না।
আর সেই রাতে সে নিজের ডায়েরিতে শুধু একটা লাইন লিখল, মায়ের চোখের জলের হিসাব হবে। সে জানত না যে এই লাইন আগামী দিনগুলোতে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হতে চলেছে, আর এই যুদ্ধে তাকে শুধু অপরাধীদের সাথেই নয়, বরং নিজের সিস্টেমের সাথেও টক্কর দিতে হবে। 3 দিন পর অভয়ের ফরচুনার সেই রাস্তায় ছুটছিল যা তাকে তার শৈশবের গ্রাম ভৈরবপুরের দিকে নিয়ে যাচ্ছিল। জানালার বাইরে ক্ষেত ছিল, সেই কাঁচা মেঠো পথ, সেই পুকুর, সেই অশ্বত্থ গাছ, সবকিছু তেমনই ছিল, কিন্তু অভয়ের ভেতরের বাচ্চাটা এখন আইপিএস অফিসার হয়ে গিয়েছিল। যতই গাড়ি গ্রামের কাছে পৌঁছাচ্ছিল তার নিঃশ্বাস ভারী হতে লাগল। তার মনে পড়ছিল সেই দিন যখন তাকে এই রাস্তা দিয়েই কাঁদতে কাঁদতে শহরে নিয়ে যাওয়া হয়েছিল, এটা না জেনেই যে সে তার মায়ের সাথে শেষবারের মতো দেখা করছে। গাড়ি গ্রামের চৌরাস্তায় থামল তো পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল কোনো বড় অফিসার এসেছে। মানুষ ঘর থেকে বাইরে বের হতে লাগল, বাচ্চারা দৌড়ে এলো, বয়স্করা দূরে দাঁড়িয়ে দেখতে লাগল। কিন্তু যেই অভয় গাড়ি থেকে নামল এবং তার নজর চারদিকে ঘুরল, সে অনুভব করল যে এটা সেই গ্রাম যেখান থেকে তার দুনিয়া উজাড় হয়েছিল। সবচেয়ে প্রথমে সে সোজা পঞ্চায়েত ভবনের দিকে গেল। তার পেছনে সিপাহীরা ফাইল নিয়ে আসছিল। সরপঞ্চ আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল, মুখে নকল হাসি নিয়ে সে হাত জোড় করে বলল, আসুন স্যার, আমাদের গ্রামে আপনাকে স্বাগত। অভয় তার দিকে তাকালও না, সোজা ভেতরে গিয়ে চেয়ারে বসে পড়ল এবং বলল, জমির সব রেকর্ড নিয়ে এসো। তার গলায় এমন ঠান্ডা দাপট ছিল যে ঘরে দাঁড়ানো লোকেরা কেঁপে উঠল। ফাইল সামনে এলো এবং যতই অভয় কাগজ উল্টাতে লাগল, তার চোখে রাগের ঝলকানি বাড়তে লাগল। প্রতিটি কাগজ এক একটা গল্প বলছিল। গরিবদের জমি জোর করে দখল করা হয়েছে, বয়স্কদের দিয়ে টিপসই নেওয়ানো হয়েছে এবং সবকিছু আইনের নামে করা হয়েছে। তখনই দরজায় এক আওয়াজ এলো, আরে স্যার, এত ছোট ব্যাপারের জন্য আপনি নিজে চলে এলেন? অভয় মাথা তুলল। তার সামনে তার কাকা রামপাল সিং দাঁড়িয়েছিল। সেই মুখ, সেই অহংকার, সেই চোখে লোভ। এক মুহূর্তের জন্য অভয়ের বুক ধক করে উঠল। ছোটবেলার সব স্মৃতি তার সামনে চলে এলো, কিন্তু পরের মুহূর্তেই তার মুখে আইপিএসের কঠোরতা ফিরে এলো। সে ধীরে বলল, রামপাল সিং, আপনার উপর জমি দখল, প্রতারণা এবং ষড়যন্ত্রের কেস দায়ের করা হচ্ছে। ঘরে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। সরপঞ্চের হাত থেকে ফাইল পড়ে গেল। রামপাল প্রথমে হাসল, স্যার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এই মামলা 10 বছরের পুরনো, আর ওপর পর্যন্ত আমাদের হাত আছে। এ কথা শুনে অভয় চেয়ার থেকে উঠল। তার চোখে ঠান্ডা আগুন ছিল। আইনের হাতও অনেক ওপর পর্যন্ত। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে চিৎকার এলো। গ্রামের কিছু লোক জড়ো হয়ে চিৎকার করতে লাগল, সরপঞ্চ জিন্দাবাদ, রামপাল সিং জিন্দাবাদ। অভয় বুঝে গেল এসব আগে থেকেই পরিকল্পনা করা ছিল, তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছিল। তখনই তার ডিএসপি ধীরে এসে বলল, স্যার, বিধায়ক বিক্রম সিং রাস্তায় আছেন, তিনি ফোন করেছেন। অভয়ের ঠোঁটে হালকা হাসি ফুটল। সে জানত যে এবার আসল খেলা শুরু হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই কালো স্করপিও গ্রামে ঢুকল। তা থেকে নামল সাদা পাঞ্জাবি পায়জামা পরা এক লোক, বিধায়ক বিক্রম সিং। তার সাথে ডজনখানিক লোক ছিল। সে ভেতরে এলো, চেয়ার টেনে বসল এবং বলল, অভয়জি, আপনি নতুন নতুন এসেছেন, সিস্টেম বুঝুন, পুরনো মামলা ঘেটে কিছু হয় না। তার গলায় হুমকি লুকানো ছিল। অভয় তার চোখের দিকে তাকিয়ে বলল, সিস্টেম পরিষ্কার করতেই তো এসেছি। ঘরে উপস্থিত প্রত্যেক লোক বুঝে গেল যে এবার সংঘাত নিশ্চিত। বিধায়ক হাসতে হাসতে বলল, আপনার মা কেমন আছেন? এ কথা শুনতেই অভয়ের রক্ত টকবক করে উঠল। এর মানে হলো ওদের সব জানা হয়ে গেছে। এটা শুধু জমির ব্যাপার ছিল না, এবার এটা তার মা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এটা সরাসরি হুমকি ছিল। কিন্তু অভয় নিজের রাগ মুখে আসতে দিল না। সে শান্ত গলায় বলল, খুব ভালো আছেন, আর শীঘ্রই এই গ্রামের জমির উপর তার অধিকার ফেরত পাবেন। বিধায়ক চেয়ার থেকে উঠতে উঠতে নিচু স্বরে বলল, দেখি উর্দি কতদিন বাঁচায়, এবং বাইরে বেরিয়ে গেল। সে যেতেই অভয় সাথে সাথে আদেশ দিল, রামপাল সিং আর সরপঞ্চকে হেফাজতে নাও। সিপাহীরা এগিয়ে গেল, কিন্তু তখনই বাইরে ভিড় খেপে উঠল। পাথর ছোড়া শুরু হল, পরিস্থিতি খারাপ হতে লাগল। ডিএসপি বলল, স্যার, আমাদের পিছু হটা উচিত। কিন্তু অভয় পিছু হটার পাত্র ছিল না। সে নিজে বাইরে গিয়ে ভিড়ের সামনে দাঁড়িয়ে লাঠিচার্জের আদেশ দিল না, বরং মাইক নিয়ে বলল, যার জমি কেড়ে নেওয়া হয়েছে সে সামনে আসুক, আজ থেকে বিচার শুরু হবে। ভিড়ের মধ্যে দাঁড়ানো কিছু বয়স্ক মানুষ সামনে এলো। তাদের চোখে জল ছিল। তারা রামপালের দিকে আঙুল তুলল, এ আমাদের জমি কেড়েছে। আর ঠিক সেই মুহূর্তে ভিড় 2 ভাগে ভাগ হয়ে গেল। একদিকে ভয়,
অন্যদিকে সত্য। অভয় বুঝে গেল যে এই লড়াই শুধু আদালত বা কাগজের হবে না, এটা মানুষের বিশ্বাসের লড়াই। সে রামপাল আর সরপঞ্চকে গ্রেফতার করাল, কিন্তু সে জানত যে আসল শত্রু এখনও বাইরে, বিধায়ক বিক্রম সিং, যার কাছে টাকা ছিল, ক্ষমতা ছিল এবং সিস্টেমের ভেতর পর্যন্ত তার হাত ছিল। গ্রাম থেকে ফেরার সময় অভয়ের গাড়িতে হঠাৎ পেছন থেকে একটা ট্রাক ধাক্কা মারার চেষ্টা করল। ড্রাইভার কোনো মতে গাড়ি সামলাল। ডিএসপি চিৎকার করে বলল, স্যার, এটা অ্যাক্সিডেন্ট ছিল না, অ্যাট্যাক ছিল। অভয় পেছনে ঘুরে দেখল ট্রাক দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। তার চোখে এখন পরিষ্কার ছিল এই লড়াই প্রাণঘাতী হতে চলেছে। আর ঠিক সেই মুহূর্তে তার মায়ের কাঁপতে থাকা মুখ মনে পড়ল এবং সে মনে মনে ঠিক করল, এবার সে শুধু আইন লড়বে না, এবার এই লড়াই তার রক্তের। গ্রাম থেকে ফেরার পর অভয়ের মনে হয়েছিল যে সে প্রথম ধাপ জিতে গেছে। রামপাল আর সরপঞ্চ জেলে ছিল, গ্রামের লোক প্রথমবারের মতো খোলাখুলি তার পাশে দাঁড়িয়েছিল এবং কেসের ফাইল এখন শক্তভাবে তার হাতে ছিল। কিন্তু সে জানত না যে আসল আঘাত এখনও বাকি ছিল, আর সেই আঘাত তার হৃদয়ে হতে চলেছিল। সেদিন রাতে সে নিজের অফিসে বসে কেসের রিপোর্ট পড়ছিল। তখনই তার ফোনে বাংলোর গার্ডের ঘাবড়ানো কল এলো। স্যার, ম্যাডাম, মানে আপনার মা, ও ও গলা কাঁপছিল। অভয়ের বুক ধক করে উঠল। কি হয়েছে? ওপাশ থেকে ভাঙা ভাঙা শব্দ এলো। স্যার, কিছু লোক এসেছিল, ওরা ম্যাডামকে ধাক্কা দিয়েছে আর পালিয়ে গেছে। অভয় কিছু না শুনেই চেয়ার থেকে উঠল এবং সোজা বাংলোর দিকে দৌড়াল। তার ফরচুনার সাইরেন বাজিয়ে শহরের রাস্তা চিরে ছুটে চলল। তার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, মা। বাংলোর গেটে পৌঁছতেই সে দেখল গার্ড দাঁড়িয়ে আছে, পরিচারিকা কাঁদছে এবং ভেতরে ঘরে তার মা বিছানায় পড়ে আছেন। তার কপালে চোট ছিল, হাত কাঁপছিল এবং চোখে সেই পুরনো ভয় ফিরে এসেছিল, সেই ভয় যা সে চৌরাস্তায় দেখেছিল। অভয়ের হৃদয় ভেঙে গেল। সে তার পাশে বসল, তার হাত ধরল। মা, কে করেছে এটা? মা খুব কষ্টে চোখ খুললেন এবং নিচু স্বরে বললেন, বাবা, আমি তোকে বারণ করেছিলাম না, ওদের সাথে বিবাদ করিস না। একথা শুনতেই অভয়ের ভেতরে কিছু একটা বদলে গেল। এখন এটা শুধু আইনের লড়াই ছিল না, এটা তার মায়ের নিরাপত্তার লড়াই ছিল। সে সাথে সাথে পুরো শহরে নাকা চেকিংয়ের আদেশ দিল, সিসিটিভি ফুটেজ বের করালো এবং নিজের স্পেশাল টিমকে অ্যাক্টিভ করে দিল। কয়েক ঘন্টার মধ্যেই সে জেনে গেল যে হামলাকারীরা ওই লোকই ছিল যারা বিধায়কের ঘনিষ্ঠ, কিন্তু কোনো সরাসরি প্রমাণ ছিল না। সিস্টেমের খেলা শুরু হয়ে গিয়েছিল। ওপর থেকে ফোন আসতে লাগলো যে এটাকে পার্সোনাল করবেন না, আপনি নতুন, সাবধানে। কিন্তু এখন অভয় থামার পাত্র ছিল না। সে নিজের মায়ের ঘরে এক পুলিশ পোস্ট বসিয়ে দিল, ডাক্তারকে ২৪ ঘন্টার জন্য ডেকে নিল এবং নিজে ওই ঘরের বাইরে চেয়ার পেতে বসে পড়ল। সারা রাত সে তার মায়ের হাত ধরে রাখল। তার মনে পড়ছিল সেই চৌরাস্তা, সেই বাটি, সেই ছেঁড়া শাল, আর সে মনে মনে প্রতিজ্ঞা করল যে এখন সে তাকে কখনো একা ছাড়বে না। কিন্তু সেই রাতে তার মা তার হাত চাপলেন এবং নিচু স্বরে বললেন, বাবা, যদি তোর কিছু হয়ে যায় না, তবে আমি আবার জ্যান্ত মরে যাব। এ কথা শুনে প্রথমবারের মতো অভয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। একদিকে তার কর্তব্য, আইপিএসের উর্দি, আর অন্যদিকে তার মা যে তাকে হারানোর ভয়ে ভীত। পরের দিন সে এক বড় সিদ্ধান্ত নিল। সে প্রেস কনফারেন্স ডাকল। পুরো শহরের সামনে সে জমি কেলেঙ্কারির পুরো নেটওয়ার্ক ফাঁস করে দিল, রামপাল, সরপঞ্চ এবং তাদের পেছনে দাঁড়ানো বিধায়ক বিক্রম সিং। মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেল। প্রথমবার কোনো আইপিএস অফিসার প্রকাশ্যে এক বিধায়কের উপর অভিযোগ এনেছিল, কিন্তু এর সাথেই বিপদও বহুগুণ বেড়ে গেল। সেই সন্ধ্যায় তার কাছে এক অজানা নম্বর থেকে কল এলো। গলার স্বর ঠান্ডা ছিল। অভয়জি, কেস তুলে নিন, নইলে পরের বার ধাক্কা নয়, গুলি চলবে। কল কেটে গেল। অভয় ফোন টেবিলে রাখল এবং কয়েক সেকেন্ড চুপ করে বসে রইল। তার সামনে তার মায়ের মুখ ছিল, তার প্রতিজ্ঞা ছিল, আর অন্যদিকে তার কর্তব্য ছিল। সে ধীরে ধীরে নিজের উর্দির দিকে তাকাল, তাতে চকচক করা ৩টি তারা, আর নিজেকে বলল, যদি আজ ভয় পাই তবে এই উর্দির যোগ্য নই আমি। সে সাথে সাথে তার স্পেশাল অপারেশন টিমকে ডাকল এবং আদেশ দিল যে বিক্রম সিনহার সমস্ত ফিনান্সিয়াল রেকর্ড, কল ডিটেলস আর প্রপার্টির তদন্ত শুরু করো। আর এই কেস এখন শুধু জমি কেলেঙ্কারির থাকবে না, এটা অ্যাটেম্পট টু মার্ডারও হবে। কিন্তু গল্প এখানেই শেষ হল না। সেই রাতে ডিএসপি এসে জানালো, স্যার,
ওপর থেকে ট্রান্সফারের অর্ডার এসে গেছে, আপনাকে অবিলম্বে অন্য পোস্টিংয়ে পাঠানো হচ্ছে। এটা পরিষ্কার ছিল, এটা সিস্টেমের জবাব ছিল। তাকে সরানোর চেষ্টা করা হচ্ছিল। অভয় কিছুক্ষণের জন্য চুপ রইল। যদি সে চলে যায় তবে কেস দুর্বল হয়ে যাবে, আর যদি না যায় তবে সাসপেনশনের ঝুঁকি ছিল। কিন্তু সে হেসে বলল, অর্ডার মানব, কিন্তু যাওয়ার আগে খেলা শেষ করব। তার চোখে এখন এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন সে সিদ্ধান্ত নিয়েছে যে যাই হয়ে যাক না কেন সে পিছু হটবে না। এই লড়াই এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। একদিকে ক্ষমতা, টাকা আর সিস্টেম ছিল, আর অন্যদিকে এক আইপিএস অফিসার, তার মায়ের চোখের জল আর তার দেওয়া কথা। আর এখন পরের পদক্ষেপ ঠিক করবে, অভয় কি সিস্টেমের কাছে হেরে যাবে নাকি সিস্টেমকে মাথা নত করতে বাধ্য করবে।